আমি কমল, শহরে পড়াশোনা করি। আজ 1 মাস পর আমি ছুটিতে বাড়ি যাচ্ছি। যদিও সন্ধ্যার পর আমাদের গ্রামে যাওয়ার পথ খুব একটা নিরাপদ নয়। নদীর পার হয়ে আমাদের গ্রামে যেতে হয়। রাত 8টার পর ঘাটে আর কোনো নৌকা দেখা যায় না। কিন্তু ট্রেন ছাড়তে দেরি হওয়ায় আজ আমি সন্ধ্যার পর বাড়ি ফিরছি। আরে কমল নাকি? শহর থেকে ফিরলি বুঝি? হ্যাঁ মিঠুন, কি খবর তোর? আয় আয়, বসে চা খা। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7টা বাজে। 8টার পর আমি ঘাটে নৌকা পাবো না। আমার এখানে ওদের সাথে বসে চা খাওয়াটা ঠিক হবে কিনা সেটা বুঝতে পারছিলাম না। আমি কিছু বলার আগেই মিঠুন বলল, কিরে, এত কি ভাবছিস? কতদিন পর তোর সাথে দেখা, বলতো দেখিনি। আয় আমার পাশে বস, তোর সাথে একটু গল্প করি। আমি আর মিঠুনের কথায় আপত্তি করলাম না, তাই চায়ের দোকানে ওদের সাথে গল্প করতে বসলাম। আমি, মিঠুন, সঞ্জয় আর সুজন আমরা ছোটবেলার বন্ধু, একই স্কুলে পড়াশোনা করেছি। গল্প করতে করতে আমরা ছোটবেলার স্মৃতিতে হারিয়ে গেলাম। কখন যে ঘড়ির কাঁটাটা রাত 7টা থেকে 8:30 হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। আমি ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলাম। ভয়ে কেমন যেন বুকটা মোচড় দিয়ে উঠল। মিঠুন, সঞ্জয়, সুজন, দেখ আমি যাই রে, অনেক রাত হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। আমি ওদের থেকে কোনো রকম তাড়াহুড়া করে বিদায় নিয়ে ঘাটের দিকে ছুটে চললাম। পথে কোনো মানুষের দেখা মিলছে না। নির্জন রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে যাচ্ছি। মাথার উপরে খোলা আকাশই যেন আমার একমাত্র সঙ্গী। জানি না কেন যেন আমার প্রচণ্ড ভয় করছে। নদীর ঘাটে কোনো নৌকা নেই দেখে আমার বুকের ভেতরটা ধুকধুকানি আরও বেড়ে গেল। যতদূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে শুধু অন্ধকার আর অন্ধকার। নদীর ঠান্ডা শীতল হাওয়া আমার ভয়টা আরও বাড়িয়ে দিচ্ছে। এখন আমি কি করব? আমি বাড়ি যাব কি করে? তো বড় নদী, সাঁতরেও তো পার করতে পারবো না। হে ভগবান, এখন কি হবে আবার? আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম আমার কিছুটা পিছনেই একটা মস্ত বড় বট গাছ। সন্ধ্যার পর এ ঘাটে তেমন কোনো মানুষ আসে না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটাও আমার জন্য নিরাপদ নয়। কিন্তু আবার চায়ের দোকানে ফিরে যাওয়াটাও খুব একটা সহজ নয়। সাহসেও কুলাচ্ছিল না। আমার পা চলছে না। মনে হচ্ছে আমার পাগুলো শক্ত পাথর হয়ে গেছে। নদীর ওপারে ডান দিকে আমার গ্রাম, আর বাঁদিকে পরিত্যক্ত একটা শ্মশান ঘাট। শ্মশান ঘাটের কথা মনে হতেই ভয়ে আমার বুকটা কেঁপে উঠল, গলা শুকিয়ে আসছে। এমন সময় নদীতে একটা নিভু নিভু আলো দেখা গেল। এটা কিসের আলো বুঝতে পারছিলাম না। আলোটা আর একটু কাছে আসতেই বুঝতে পারলাম এটা হ্যারিকেনের আলো। না, শুধু হ্যারিকেনের আলো নয়, সাথে নৌকা আর মাঝিও আছে। নৌকা আর মাঝি দেখে আমি অনেক আনন্দিত হলাম। বুকের ভিতর দুগদুগানিটা একটু হলেও এখন কম অনুভূত হচ্ছে। মাঝিটা নৌকা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তাও আমি চিৎকার করে মাঝিকে ডাকলাম, ও মাঝি ভাই, আমাকে একটু নদীর ওপারে নিয়ে যাও না। এত রাতে আমি এই ঘাটে আর কোনো নৌকা পাবো না, আমাকে একটু পার করে দাও না ভাই। মাঝি কোনো কথা বলল না। নৌকা ঘাটে এনে থামালো এবং আমাকে নৌকায় ওঠার জন্য ইশারা করলো। আমি তাড়াহুড়ো করে নৌকায় উঠে বসে পড়লাম। তারপর মাঝি দ্রুত বৈঠা চালাতে শুরু করলো। মাঝি ভাই, তোমার বাড়ি কোথায়? কোন গ্রামে থাকো তুমি? আর এত রাতে কোত্থেকে ফিরলে?
মাঝি আমার কথার কোনো উত্তর দিল না। আমি কিছুটা অবাক হলাম, মনে মনে ভাবলাম হতে পারে হয়তো মাঝি বোবা। আমি আর কোনো কথা বাড়ালাম না, আমি চুপ করে রইলাম। নদীর দুপাশে শুধু গাছ আর গাছ, কোনো মানুষের ঘরবাড়ি দেখা যাচ্ছে না। নদীর শীতল হাওয়ায় আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। নৌকাটি যখন ঠিক নদীর মাঝখানে আসলো তখন চাঁদের আলো আমাদের নৌকার মধ্যে পড়ল। আমি মাঝির দিকে তাকাতেই ভয়ে আমার বুকটা কেঁপে উঠল। মাঝির দু চোখ কেমন যেন অস্বাভাবিক দেখাচ্ছিল। হঠাৎই মাঝি নৌকা নদীর বাঁ দিকে বাঁকিয়ে যেতে লাগলো। আমি ভয়ে চিৎকার করে বললাম, আরে ও ভাই মাঝি, তুমি উল্টো পথে যাচ্ছ কেন? আমার বাড়ি তো ওদিকে নয়, আমার বাড়ি ডান দিকে, বাদিকে তো শ্মশান ঘাট। বলি, তোমার কি কোনো প্রাণের ভয় নেই? ও ঘাটে দিনের বেলাও লোকজন যেতে ভয় পায়, আর তুমি রাতের বেলা আমায় ওখানে নিয়ে যাচ্ছ। আরে ও মাঝি ভাই, চুপ করে আছো কেন? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? মাঝি আমার কথার কোনো উত্তর দিল না। আপন মনে এসে বৈঠা বাইতে লাগলো আর দ্রুত গতিতে শ্মশান ঘাটের দিকে যাচ্ছিল। আমি বুঝতে পারছি আমার সাথে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। নদীতে ঝাঁপ দেওয়ার সাহস হচ্ছে না, ভয় আমার হাত পা থরথর করে কাঁপছে। নৌকা শ্মশান ঘাটে এসে থামল। আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আমি ভয় পাচ্ছি, কিন্তু চিৎকার করতে পারছি না। মাঝি তার হাত দিয়ে আমাকে শ্মশান ঘাট দেখিয়ে দিল। হাতের ইশারায় আমাকে শ্মশান ঘাটের দিকে যেতে নির্দেশ করলো। তারপরে বিশ্রীর স্বরে জোরে জোরে হাসতে থাকলো। আমার প্রচণ্ড ভয় হচ্ছে, কিন্তু আমার শরীরের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। মনে হচ্ছে কেউ আমার হাত পা ধরে টেনে আমাকে নৌকা থেকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। আমি নৌকা থেকে নামতেই মাঝি এবং নৌকা অদৃশ্য হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। তারপর অদৃশ্য কেউ আমার শ্মশান ঘাটের দিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। শ্মশান ঘাটের চারপাশ জঙ্গলে ঘেরা। ভয়ঙ্কর শব্দ অনেক দূর থেকে আমার কানে ভেসে আসছে। আজই হয়তো আমার জীবনের শেষ দিন। শ্মশান ঘাটে আগে থেকেই একটা চিতা সাজানো ছিল। আমি চিতার সামনে গিয়ে দাঁড়াতেই চিতা দাউ দাউ করে জ্বলে উঠতে শুরু করলো। চিতার চারপাশে অনেক মানুষের কঙ্কালের খুলি পড়ে আছে। তারপর অদৃশ্য কেউ আমায় বলল, যা চিতায় যা, দেরি করিস না। এই চিতা তোর জন্যই সাজিয়ে রাখা হয়েছে। আমার নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি চিতার আগুনের দিকে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছিলাম। তখনই পেছন থেকে কেউ একজন খুব শক্ত করে আমার হাত চেপে ধরল। আমাকে শ্মশান ঘাট থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছিল। আমি চোখে ঝাপসা দেখছিলাম। লোকটার চেহারাটা আমি ভালো করে বুঝতে পারছিলাম না, কিন্তু ওনাকে আমার চেনা চেনা মনে হচ্ছিল। আমাকে নৌকায় বসিয়ে উনি খুব দ্রুত বৈঠা বাইতে লাগলেন। নৌকা খুব দ্রুত ডান দিকে ছুটতে চলল। বৈঠা বাইতে বাইতে মাঝি বলল, তুমি কি ঠিক আছো কমল? শ্মশানের বাহিরে এসে আমি এখন কিছুটা স্বস্তি অনুভব করছি। মাঝিকেও আমি আবার পরিষ্কার দেখতে পাচ্ছি। উনি আমাদের গ্রামের জেলে মহেশ কাকা। বলি, তোমার কি কোনো বুদ্ধি সদ্ধি নেই? তুমি কেন রাতের বেলা একা একা বাড়ি ফিরছিলে? তুমি কি জানো না রাত 8টার পরে এই ঘাটে আর কোনো নৌকা পাওয়া যায় না? তোমার ভাগ্য ভালো ছিল যে তুমি আমার চোখে পড়েছিলে, তা না হলে আজ তোমার সর্বনাশ হয়ে যেত। কিন্তু কাকা, আপনি এত রাতে এই শ্মশান ঘাটে কি করছিলেন? আমি নদী থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলাম।
তখন দূর থেকে দেখলাম তোমাকে নিয়ে গণেশ শ্মশান ঘাটের দিকে যাচ্ছে। তোমার সাথে কি করতে হচ্ছে তা আমার বুঝতে আর বাকি রইল না, কারণ 2 বছর আগে গণেশ তো মারা গিয়েছে। গণেশকে আমি খুব ভালো করেই চিনি। ও আর আমি একসাথেই নদী থেকে মাছ ধরতাম। একদিন আমি শারীরিক অসুস্থতার কারণে মাছ ধরতে যাইনি। সেদিন গণেশ একাই নদীতে মাছ ধরতে যায়। রাতে আর গণেশ বাড়ি ফিরে আসে না। পরের দিন শ্মশান ঘাটের সামনে গণেশের নৌকা আর লাশ পড়ে থাকতে দেখা যায়। মহেশ কাকার কথা শুনে ভয় আমার গা কেঁপে উঠল। আজ আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। রাতের আধার কেটে ভোরের আলো ফুটতে লাগলো। নৌকা এসে আমাদের গ্রামের ঘাটে থামল। তারপর আমি আমার মামার বাড়ি ফিরে গেলাম। সেদিনের পর থেকে আর কখনোই আমি সন্ধ্যার পরে বাড়ি ফিরিনি।